আগের লেকচার পর্যন্ত আমরা দেখেছি যে যখন শুধুমাত্র অ্যাটমিক প্রপোজিশন দিয়ে কাজ হয় না, তখন কি করে এক ভেরিয়েবলের প্রপোজিশনাল ফাংশনকে ভেরিয়েবলের মান বসিয়ে বা সেটাকে কোয়ান্টিফাই করে একটা নির্দিষ্ট ট্রুথ ভ্যালু দেওয়া সম্ভব। যদি এক ভেরিয়েবলের প্রপোজিশনাল ফাংশন থাকতে পারে, তাহলে এটার উপর বেস করে এটা নিশ্চয় ক্লিয়ারলি বলতে পারি যে একাধিক ভেরিয়েবলের প্রপোজিশনাল ফাংশন থাকতে পারে। আমরা আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম যে একটা প্রপোজিশনাল ফাংশন হতে পারে p of x is greater than 2। তাহলে একইভাবে আমার একটা ফাংশন থাকতে পারে যে q of x, y is x plus y is equal to 8। ঠিক এক ভেরিয়েবলের প্রপোজিশনাল ফাংশনের মতোই এই প্রপোজিশনাল ফাংশনটারও কোনো ট্রুথ ভ্যালু নেই, কারণ আমরা দেখতে পারি যে q35 হবে ট্রু, কারণ 3 + 5 আসলে 8, কিন্তু q23 হবে ফলস, কারণ 2 + 3 8 না। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে প্রপোজিশন করতে গেলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা ভেরিয়েবলকে ভ্যালু দিতে হবে। যে কোনো একটা ভেরিয়েবল দিলেও কিন্তু হবে না, কারণ আমি যদি লিখি ধরুন আমি এক্সের ভ্যালুতে বসালাম 3 + y = 8। এটা কোনো ট্রুথ ভ্যালু হয় না, কারণ y 5 হলে ট্রু, অন্য যে কোনো জায়গায় ফলস, তাই না? একইভাবে এক্সের ভ্যালুতে আমি 4 বসালাম, y এর ভ্যালুতে আমি 4 বসালাম, তাহলে x + 4 = 8। এক্সের মান 4 হলে এটা ট্রু, বাট তা না হলে এটা ট্রু না। তার মানে এখানে শুধুমাত্র এখানে যদি এখানে প্রপোজিশনাল ফাংশনে দুইটা ভেরিয়েবল আছে, এবং দুইটা ভেরিয়েবল আছে বলে এখানে আমার প্রপোজিশনাল ফাংশনে অন্তত দুইটাকেই কোয়ান্টিফাই করতে হবে। আমরা ইন জেনারেল বলতে পারি যে একটা প্রপোজিশনাল ফাংশনের যতগুলো ভেরিয়েবল থাকবে, হয় সবকটাতে স্পেসিফিক ভ্যালু দিয়ে দিতে হবে অথবা প্রত্যেকটাকে কোয়ান্টিফাই করতে হবে। এটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় যে প্রত্যেকটা ভেরিয়েবলকে বাইন্ড করতে হবে। তো আমরা দেখি যে নির্দিষ্ট ভ্যালু দিয়ে বাইন্ড করা তো সহজ। আমরা দেখি যে একটা প্রপোজিশনাল ফাংশনকে আমরা মাল্টিভেরিয়েবল প্রপোজিশনাল ফাংশনের প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা কী করে কোয়ান্টিফাই করতে পারি। ধরি আমি একটা ফাংশন ইউজ করছি m of x, y, which is supposed to mean x has emailed y। mxy একটা প্রপোজিশনাল ফাংশন যেখানে বলা হচ্ছে যে x y কে ইমেল পাঠিয়েছে। প্রথমে একটা জিনিস বুঝে নিই যে ইমেল পাঠানোর ব্যাপারটা শুধুমাত্র এক ডিরেকশনে কাজ করে। x y কে ইমেল পাঠিয়েছে, এখান থেকে আমরা এটা কখনোই বলতে পারি না যে y ও x কে ইমেল পাঠিয়েছে, রাইট? তো আমরা এখন দেখি যে এখানে কী কী ট্রুথ, এখানে আমরা কোয়ান্টিফাই কীভাবে করতে পারি। নির্দিষ্ট ভ্যালু বসাতে আমরা দুটো মানুষের নাম বসিয়ে দিতে পারি, এবং সেক্ষেত্রে প্রথম মানুষ যদি সত্যি দ্বিতীয় মানুষটাকে ইমেল করে থাকে তাহলে সেন্টেন্সটা ট্রু হবে, তা না হলে ফলস হবে। কিন্তু কোয়ান্টিফাই করতে গেলে আমাদের হাতে কী অপশান আছে? আমরা এক্স এবং ওয়াই দুটোকে ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে পারি। এটা লিখে আমি এখানে এক্স এবং ওয়াই দুটোকে আমি ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে পারি। আমি এক্সকে ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে এবং ওয়াইকে এক্সিস্টেন্সিয়ালি কোয়ান্টিফাই করতে পারি। আমি এক্সকে এক্সিস্টেন্সিয়ালি এবং ওয়াইকে ইউনিভার্সালি কোয়ান্টিফাই করতে পারি, অথবা আমি দুটোকেই এক্সিস্টেন্সিয়ালি কোয়ান্টিফাই করতে পারি। এখন আমি যদি এখানে mx y ফাংশনটা এখানে বসাই, তাহলে এই কোয়ান্টিফিকেশনের উপর নির্ভর করে এক একটা প্রপোজিশনের এক একটা অর্থ হবে। আমরা একটা একটা করে দেখি। তার আগে একটু ডোমেইন নিয়ে কথা বলিনি, কারণ আমরা আগের দিন দেখেছি যে ডোমেইন কি সেটা ভালো করে না বলে দিলে এ ধরনের একটা কোয়ান্টিফাইড প্রপোজিশন আসলে কোনো অর্থ থাকে না, কারণ এখানে বলা হচ্ছে সকল এক্স এবং সকল ওয়াই এর জন্য, কিন্তু এক্স এবং ওয়াই এর পসিবল ভ্যালুজ কি সেটা আমার জানতে হবে। সেটা জানার একমাত্র উপায় হচ্ছে ডোমেইনটা জানা। তো আমরা ধরে নিলাম যে এক্স এবং ওয়াই এর ডোমেইন হচ্ছে একটা ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রী। সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এক্সও ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী, ওয়াইও ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী। এটা আমরা যখন কোয়ান্টিফাই স্টেটমেন্টটাকে বাংলায় বা ইংরেজিতে পড়তে যাব তখন এই নলেজটা আমাদের সাহায্য করবে। প্রথমে আমি লিখি, এখানে বলা হচ্ছে সকল এক্স এবং সকল ওয়াই এর জন্য। আমি পাশে চট করে লিখে দিই এক্স, ওয়াই। তাহলে এই সেন্টেন্সটার মানে কি দাঁড়ালো? সব এক্স
যে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সব ওয়াই যারা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের জন্য এই কথাটা সত্য যে এক্স ওয়াইকে ইমেল পাঠিয়েছে। আর একটু সহজ করে বলতে গেলে এই ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট এই ইউনিভার্সিটিরই অন্য সকল স্টুডেন্টকে ইমেল পাঠিয়েছে। আমি অন্য সকল কথাটা বললাম, সামবডি এলস, এভরিবডি এলস কথাটা বললাম, যদিও আমার আসলে সেখানে ম্যাথমেটিক্যাল ঠিক ফাউন্ড বেসিস নাই কথাটা বলার। কারণ যেখানে এক্স কমা ওয়াই লেখা হচ্ছে এম এক্স ওয়াইতে, আমি কিন্তু দুটো ভেরিয়েবল আলাদা, তার মানে এই না যে ভেরিয়েবল দুটো মানও আলাদা হতে হবে। কাজে এক্স এবং ওয়াই এর মান দুটোতেই একই ব্যক্তির নাম থাকতেই পারে, হ্যাঁ, যেখানে একজন ব্যক্তি নিজেকে ইমেল পাঠিয়েছে, রাইট, হয়তো রিমাইন্ডার হিসেবে, রাইট। এখন কাজে আমি আসলে এভরিবডি এলস বা অন্য কেউ কথাটা বলা স্ট্রিক্টলি ঠিক না। কাজে আমরা একটু কারেকশন করে নিই। আমাদের বলা উচিত যে এই ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট এই ইউনিভার্সিটির সকল স্টুডেন্টকে ইমেল পাঠিয়েছে। এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে যে আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে এমন একজোড়া স্টুডেন্ট নাই যারা একে অপরকে ইমেল পাঠায়নি। কারণ সকল এক্স সকল ওয়াইকে ইমেল পাঠিয়েছে, সব স্টুডেন্টই সব স্টুডেন্টকে মেল পাঠিয়েছে, এমনকি নিজেকেও মেল পাঠিয়েছে, তাই না? আচ্ছা, এখন এটা ট্রু না ফলস? এটা ট্রু হবে কখন? এই সেন্টেন্সে ট্রু হবে যদি আসলে এই ইউনিভার্সিটি এরকম হয়ে থাকে যে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা অন্য স্টুডেন্টকে ইমেল পাঠিয়েছে। আমরা একটা অবাস্তব একটা এক্সাম্পল ধরি। আমরা ধরি ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে 20 জন। সেক্ষেত্রে এটা ট্রু হবে যখন সেই 20 জনের প্রত্যেকে নিজেকে সহ বাকি নিজেকে এবং বাকি 19 জনের সবাইকে মেল পাঠিয়েছে। কেমন? তার মানে প্রত্যেকেই 20 জন মানুষকে মেল পাঠিয়েছে, যে 20 জনের মধ্যে একজন হচ্ছে সে নিজে, তাই না? এটা তখন ট্রু হবে। ফলস হবে কখন? এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বাট আমরা এখনই বলতে পারি যে ফলস হবে ইনটুইশনের করে, যে যদি 20 জনের মধ্যে এমন একজনও থেকে থাকে যে অন্য 20 জনের সবাইকে মেল পাঠায়নি, হয়তো 15 জনকে পাঠিয়েছে, হয়তো 18 জনকে 19 জনকে পাঠিয়েছে, বা হয়তো 2 জনকে পাঠিয়েছে, বা হয়তো কাউকে পাঠায়নি, কিন্তু যদি এমন একজন মানুষও থাকে, এমন একজন ছাত্র থাকে যে অন্য সব ছাত্রকে এবং নিজেকে মেল পাঠায়নি, তাহলে আমার এই সেন্টেন্সটা ফলস হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি আসি দ্বিতীয়টাতে। দ্বিতীয় ফাংশনটার মানে হচ্ছে, আমি যদি এক্স ওয়াই লিখে দিই, এটা অত্যন্ত ইন্টারেস্টিং। এখানে আমি দেখব, এখানে জিনিসটা মানে দাঁড়াচ্ছে যে সকল এক্সের জন্য একটা ওয়াই পাওয়া সম্ভব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আমরা পরপর দুটো কোয়ান্টিফায়ার লিখছি, সেখানে দ্বিতীয় কোয়ান্টিফায়ারের অর্থটা সবসময় প্রথম কোয়ান্টিফায়ারের সাপেক্ষে ধরতে হবে। এইখানে প্রথমটার মানে তো নিশ্চয়ই সকল এক্সের জন্য, ফর অল এক্স। দ্বিতীয়টা মানে হচ্ছে অন্তত একটি ওয়াই, হ্যাঁ। কিন্তু এখানে পরপর লেখাতে, যেটাকে আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় বলবো নেস্টেড করে লেখাতে, অর্থটা একটু পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ দাঁড়ালো সকল এক্সের জন্য অন্তত একটি ওয়াই পাওয়া সম্ভব। তার মানে এক্সের প্রতিটা মানের জন্যই ওয়াইয়ের কোনো একটা মান পাওয়া সম্ভব। একই মান হতে হবে তা কিন্তু না। এটা আমি একটা এক্সাম্পল দেখলে পুরোটা বলার পর এক্সাম্পলটি আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। সকল এক্সের জন্য এমন একজন ওয়াই পাওয়া সম্ভব যে এক্স ওয়াইকে মেইল করেছে, কথাটা সত্য। আরও সহজ করে বললে, সব এই ইউনিভার্সিটির সব ছাত্রই এই ইউনিভার্সিটির কোনো না কোনো ছাত্রকে মেইল করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই কোনো না কোনো ছাত্র যাকে মেইল করা হয়েছে সে কিন্তু একই ব্যক্তি হওয়ার প্রয়োজন থাকছে না। বলা হচ্ছে সবাই কাউকে না কাউকে মেইল করেছে। তাহলে এ বিকে মেইল করেছে, বি সিকে মেইল করেছে, সি ডিকে মেইল করেছে, প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তিকে মেইল করেছে। এটা আমি একবারও বলছি না যে সবাই একজনকে মেইল করেছে। আমরা ভাষায় শুনলেও বুঝতে পারছি। ইংরেজিতে বললে এভরিওয়ান হ্যাজ ইমেইলড সামওয়ান, রাইট? বাংলায় বললে সবাই কাউকে না কাউকে মেইল করেছে, সবাই কাউকে মেইল করেছে। এই সামওয়ান বা এই কাউকে একই ব্যক্তি হতে হবে না। একই ব্যক্তি হতে হলে আমরা বাংলায় বলতে পারতাম এই ইউনিভার্সিটির সবাই এই ইউনিভার্সিটি কোনো একজনকে মেইল করেছে, এবং সেটা এভাবে লেখা সম্ভব না। সেটা কীভাবে লেখা সম্ভব সেটা নিয়ে আমরা খানিকটা পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে এখানে জিনিসটা আমরা গুরুত্ব দিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ওয়াই একই ব্যক্তি হতে হবে না। এই প্রত্যেকটা এক্সের জন্য এই ওয়াই আলাদা হবে। আমরা একটা গাণিতিক এক্সাম্পল দিয়ে দেখতে পারি যে আমি যদি বলি সকল এক্সের জন্য একটা ওয়াই পাওয়া সম্ভব যে এক্স প্লাস ওয়াই সমান 10। এখন আমি যদি ধরে নিই যে একই ওয়াই হতে হবে, তাহলে এই বাক্যটা ট্রু হওয়ার কোনো প্রশ্নই আসে না। পৃথিবীতে এমন কোনো ওয়াইয়ের মান নেই যে তুমি তার সাথে যাই যোগ করো উত্তর সবসময় 10 হবে। ওয়াইয়ের মান 8 হলে তুমি 2 যোগ করতে পারছো, ওয়াইয়ের মান 6 হলে তুমি 4 যোগ করতে পারছো,
ওয়াই এর মান 10 হলে তুমি 0 যোগ করতে পারছো, এমনকি ওয়াই এর মান -10 হলে তুমি +20 যোগ করতে পারছো। কিন্তু এটা তুমি কখনোই বলতে পারো না যে এমন একটা ওয়াই আছে যার সাথে পৃথিবীর যে কোনো সংখ্যাকে যোগ করলে উত্তর 10 হয়। এই জিনিসটাই এখানে আসলে বোঝানো হচ্ছে যে সকল এক্সের মানের জন্য কোনো একটা ওয়াই এর মান পাওয়া সম্ভব, কিন্তু সেই ওয়াই এর মানটা সব এক্সের জন্য একই মান না হলেও কোনো সমস্যা নেই। একই মান হতে পারে, অবশ্যই হতে পারে, এক্ষেত্রে গাণিতিকভাবে অসম্ভব, কিন্তু আমাদের বাম দিকের এক্সাম্পলে হতে পারে। আমরা দেখি এখানে দাঁড়াচ্ছে যে সবাই কাউকে না কাউকে মেল করেছে। হতে পারে যে সেই ব্যক্তি একই মানুষ, সবাই একজন মানুষকেই মেল করেছে, এটা হতে পারে, হওয়ায় কোনো লজিক্যাল বাধা নেই, কিন্তু হতে হবে, না হলে কোনো সমস্যা, এই কথাটা আমরা বলতে পারি না। আচ্ছা, পরবর্তীতে আমরা আসছি তৃতীয় এক্সাম্পলটাতে। এখানেও যদি আমি MXY লিখে ফেলি, এখানে সেন্টেন্সে দাঁড়াচ্ছে যে এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, অর্ডার চেঞ্জ করলে মানাটা কতক্ষণ চেঞ্জ আমরা এখন দেখবো। এখানে বলা হচ্ছে এমন একজন এক্স আছে, এমন একজন ছাত্র এই ইউনিভার্সিটিতে আছে যে এই ইউনিভার্সিটির সকল ছাত্রকে সে মেইল করেছে। একজন ছাত্র সব ছাত্রকে মেইল করেছে। এখন জিনিসটা চেঞ্জ হয়ে গেল, এখন আর এক্সের মান ওয়াই এর মানের উপর নির্ভরশীল না। এখন বলা হচ্ছে এক্সের একটা মান, এক্সের অন্তত একটা মান এমন আছে যা ওয়াই এর সব মানের জন্য কাজ করবে। অর্থাৎ এখানে মানেটা দাঁড়াচ্ছে যে একজন ছাত্র এই ইউনিভার্সিটিতে অন্তত একজন ছাত্র আছে যে ইউনিভার্সিটির সবাইকে মেইল করেছে, নিজেকেও মেইল করেছে, এবং একই ব্যক্তি হতে হবে। আমি এটা বলতে পারবো না, যেটা বলছিলাম, ধরলাম অবাস্তব উদাহরণ যে ইউনিভার্সিটিতে 20 জন স্টুডেন্ট আছে। এক্স নামে একজন স্টুডেন্ট প্রথম যে কোনো 10 জনকে মেইল করেছে, জেড নামে আরেকজন স্টুডেন্ট বাকি 10 জনকে মেইল করেছে। তাহলে আমরা বলতে পারি যে এক্স এবং জেড মিলে এই ক্লাসের সবাইকে মেইল করেছে, কিন্তু এটা তো বলতে পারি না যে অন্তত একজন সবাইকে মেইল করেছে, কারণ সেটা তো সত্যি না। অন্তত একজন তো 20 জনকে মেইল করেনি। এক্স 10 জনকে মেইল করেছে, জেড 10 জনকে মেইল করেছে, তারা দুজন মিলে 20টা মেইল করে থাকতে পারে, কিন্তু যে কোনো একজন 20টা মেইল করেনি, তাই না? তাহলে এখানে আমরা বলছি যে অ্যাটলিস্ট একজন এক্স আছে, একাধিক থাকলে সমস্যা নেই, যে ইউনিভার্সিটির সবাইকে মেইল করেছে, এবং এক্ষেত্রে আমি বলতে পারি যে এক্ষেত্রে এক্সকে একই ব্যক্তি হতে হবে, এক্ষেত্রে এক্স ইজ দ্য সেম পারসন। এটা একটা গাণিতিক উদাহরণ হতে পারে এরকম: এমন কোনো এক্স আছে যে সকল ওয়াই এর জন্য বলা যায় যে এক্সকে ওয়াই দিয়ে গুণ করলে উত্তর হবে এক্স। খুব অদ্ভুত একটা উদাহরণের মানেটা দাঁড়াচ্ছে যে এমন একটা সংখ্যা আছে এক্স যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে উত্তর এক্স হয়। শুনতে যদি অদ্ভুত শোনা, কথা কিন্তু আসলে সত্য। আমরা সবাই জানি এমন একটা সংখ্যা আছে যার সাথে অন্য যে কোনো সংখ্যায় গুণ করে ফেললে উত্তর হয় সেই প্রথম সংখ্যাটা। শূন্য শূন্য এমন একটা সংখ্যা যে শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ করে ফেললে উত্তর হবে 0। তো এখানে আমি যে নিয়মটা লিখলাম, আমি যে গাণিতিক উদাহরণ হিসেবে যে জিনিসটা দেখালাম, সেটা আসলে আমরা বলতে পারি যে একটা গাণিতিক সূত্র, যে এমন একটা সংখ্যা আছে যার সাথে অন্য যে কোনো সংখ্যা গুণ করলে সেই অন্য সংখ্যাটা হারিয়ে যায় এবং উত্তরটায় শুধু প্রথম সংখ্যাটাই থেকে যায়। এটা আমরা ম্যাথমেটিক্যালি এটাকে বলা হয় ডমিনেশন ল, এবং এক্ষেত্রে আমরা দেখি যে 0 ইজ দ্য ডমিনেশন ফর মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন তার এখানে আমরা উদাহরণটা দিয়ে যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে এখানে এক্স এর মান একই হতে হবে। 2 নম্বর ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রত্যেক এক্স এর জন্য একটা ওয়াই আছে, কিন্তু এবং ওয়াই এর মান আলাদা হতে পারে, আলাদা হতে হবে বা হতে পারে, একইও হতে পারে, আলাদা হতে পারে। কিন্তু তৃতীয় ক্ষেত্রে এসে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। তৃতীয় ক্ষেত্রে এসে ব্যাপারটা হলো যে একটা এক্স আছে যে সব ওয়াই এর জন্য MXY সত্যি। একজন মানুষ এমন আছে, একজন ছাত্র এমন আছে যে এই ইউনিভার্সিটির সব ছাত্রকে মেইল করেছে, একই ব্যক্তি সবাইকে মেইল করেছে। 3 জন মিলে 3 ভাগকে মেইল করেছে, 3 জন মিলে সবাইকে মেইল করেছে, এরকম করে হবে না। একই মানুষ, অন্তত একই মানুষ, একজন মানুষ সবাইকে মেইল করেছে। শেষ উদাহরণটায় আমরা যদি আসি, তাহলে এখানে আসছে যে অন্তত এমন একজন এক্স আছে এবং অন্তত এমন একজন ওয়াই আছে যে MXY সত্যি। অন্তত এমন একজন ছাত্র আছে যে অন্তত একজন ছাত্রকে মেইল করেছে, ঠিক আছে? তার মানে এখানে বলা হচ্ছে যে 20 জন ছাত্রর মধ্যে অন্তত একজন আছে
যে ওই 20 জনের মধ্যেই, মানে নিজেকে সহই ওই 20 জনের মধ্যেই অন্তত আর একটা মানুষকে মেল করেছে। হতে পারে সে 5 জনকে, 6 জনকে বা এমনকি 20 জনকেই মেল করেছে, কিন্তু আমি সেটা বলতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আমার দাবি হচ্ছে শুধুমাত্র যে অন্তত একজন ছাত্র আছে যে অন্তত আরেকজন ছাত্রকে মেল করেছে। এটাকে আমরা বলতে পারি যে, আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এমনটা সত্যি না যে এই ইউনিভার্সিটি কেউ কাউকে মেইল করে না বা মেইল করেনি। অন্তত এক জোড়া ছাত্র এমন আছে যে প্রথমজন দ্বিতীয়জনকে মেইল করেছে, অন্তত এক জোড়া, তার মানে একাধিক জোড়া থাকতে পারে। এখানে অবশ্যই এক্স এবং ওয়াই এর মান আমরা বুঝতে পারছি যে একই হতে পারে এবং আলাদাও হতে পারে।